আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে। অ্যাক্সিস মেডিকেল স্কুল ধারাবাহিকভাবে বাংলাদেশের সুনামধন্য মেন্টরদের নিয়ে নিয়মিত সেশন আয়োজন করছে। এছাড়া আমাদের প্রোডাক্টকে সামনে রেখে আমাদের প্রোডাক্টের প্রিপারেশন যাতে কোনোরূপ ঘাটতি না হয়, এর জন্য অ্যাক্সিস মেডিকেল স্কুল শুরু করেছে লাইভ সেশন অন ডিফারেন্ট সাবজেক্ট ফর ভাইবা রিটেন। এরই ধারাবাহিকতায় আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের প্যাথোলজির ফোর্থ সেশন নিয়ে, জেনারেল প্যাথোলজির লাস্ট সেশন নিয়ে। আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন দেবেজ্জা ভাইয়া। ভাইয়া বর্তমানে রংপুর মেডিকেল কলেজে পড়াশোনা করছেন। আজকে আমরা জানবো নিওপ্লাসিয়া। আর হোস্ট হিসাবে আমি আছি মোহাম্মদ আবু মুসা, ফোর্থ ইয়ার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তাহলে আর দেরি না করে চলুন আমরা আমাদের গেস্টের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম মুসা ভাই, ভালো আছি আমি। এবং আশা করি যে তোমরাও ভালো আছো এবং যারা যারা ভিডিও দেখতেছেন আমার ছোট ভাই বোনরা সবাই ভালো আছেন। আমি আগে সেশন স্টার্ট করার আগে আমি ধন্যবাদ দিতে চাই অ্যাক্সিস মেডিকেল পরিবারকে এবং মুসা ভাইকে এন্ড রিয়াদ ভাইকে যে আমার জন্য মানে এই সেশনটা অ্যারেঞ্জ করা হয়েছে, যেহেতু আমি এই ক্লাস নিতে পারবো আর আমি আমার ছোট ভাই বোনদেরকে হেল্প করতে পারবো আজকে এই রিটেন সেশনে। আশা করি যে এই যারা যারা এই ভিডিওটা দেখতেছেন, যারা যারা এই সেশনে অ্যাটেন্ড করতেছেন তাদের পরীক্ষার জন্য লাভ হবে। তারা যারা যারা দেখতেছেন তারা উপকৃত হবেন। তাহলে আজকে দেরি না করে শুরু করি। আজকে আবার গতবার মতোই আমি হচ্ছে কোয়েশ্চেন গুলা নিয়ে আসছি, পাস্ট কোয়েশ্চেন গুলা, যেগুলা হচ্ছে যে আপনার ইউনিভার্সিটিদের পাস্ট কোয়েশ্চেন। তো ওটা স্লাইড মাধ্যমে নিয়ে আসছি, তো আমরা হচ্ছে ওই স্লাইডটাই ডিসকাস করে কোয়েশ্চেন গুলা ডিসকাস করে প্রিসাইজলি আমি অ্যান্সার দিব। তো মুসা ভাই তাহলে শুরু করি, আমি হ্যাঁ স্ক্রিনটা ভাই, হোস্ট করতে যাচ্ছি। হ্যাঁ জি ভাই। আর যারা লাইভ দেখছেন তাদের উদ্দেশ্যে বলে পুরো ভাই ইনশাআল্লাহ অ্যান্সার দিবেন। টপিক যেহেতু নিউপ্লাসিয়া, ভাই আমরা তাহলে শুরু করি। আচ্ছা ভাই, আমরা শুরু নিউপ্লাসিয়া কি করি সেটা আজকে। দিয়েই। আচ্ছা জি ভাই, তো আজকে প্রথম টপিকটা হচ্ছে যে নিওপ্লাসিয়া। তো আমরা শুরু করি আজকে এই টপিকটা। তো প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ নিওপ্লাসিয়া। তো নিওপ্লাসিয়ার ডেফিনিশন বলতে হবে, এটা রবিনস এর হুবহু ডেফিনিশন, আপনারা নোট করে রাখবেন যে নিওপ্লাসিয়া ক্যান বি আগে আগে যারা এই ডেফিনিশন দিয়েছে তার নামটা উল্লেখ করা একটু ভালো। উনি হচ্ছে একটা ভদ্র মানুষ, উনি হচ্ছে ব্রিটিশ অনকোলজিস্ট স্যার রুপার্ট উইলিস। তো আমরা নিওপ্লাসিয়া ডেফিনিশন বলবো। According to British oncologist Sir Rupert Willis, neoplasm can be defined as neoplasm or neoplasia can be defined as abnormal mass of tissue, growth of which exists and is uncoordinated with that of normal tissue and persists in same excessive manner uh, mm, even after the stimulus has ceases. It is autonomous and purposeless. তো এটা ছিল নিওপ্লাসিয়া ডেফিনিশন। আশা করি যে আপনারা নোট করতে পারছেন। যদি নোট করতে আমি আবার একবার রিপিট করতে চাই। According to British oncologist Sir Rupert Willis, neoplasm can be defined as abnormal mass of tissue, growth of which exceeds and is uncoordinated with that of normal tissue and persists in same excessive manner after removal of stimulus which evoke the change. It is autonomous and purposeless. তো আশা করি যে আপনারা এই ডেফিনিশনটা নোট করছেন, আমি দুইবার রিপিট করলাম। তারপরে আসি যে ২ নম্বর প্রশ্নতে, হোয়াট ইজ অ্যানাপ্লাসিয়া। তো অ্যানাপ্লাসিয়া হচ্ছে আগে অ্যানাপ্লাসিয়া ডিসকাস করা আগে একটু ডিফারেন্সিয়েশন এর কথা বলি। তো ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে যে একটা ম্যালিগন্যান্ট সেল নর্মাল সেল থেকে কতটুকু ভিন্ন তাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। তো আমি যদি ইংলিশে বলি তাহলে ডিফারেন্সিয়েশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ differentiation can be defined as the extent to which the tumor cell is different from normal cell. তো অ্যানাপ্লাসিয়া মানে হচ্ছে poorly differentiated, মানে অ্যানাপ্লাসিয়া is the condition in which the normal human cells or normal hosts, মানে the tumor cell has totally lost its differentiation from normal cell. আর এটা আমি একটা
কন্ডিশন বলতে চাচ্ছি যে যত বেশি ডিফারেন্সিয়েটেড তত খারাপ হবে, সরি, যত কম ডিফারেন্সিয়েটেড তত খারাপ হবে, যত ওয়েল ডিফারেন্সিয়েটেড তত ভালো প্রগনোসিস। কারণ হচ্ছে যে ওয়েল ডিফারেন্সিয়েটেড থাকলে তো আমরা টিউমারকে আইডেন্টিফাই করতে পারবো এন্ড আমরা টিউমারকে হচ্ছে ট্রিট করতে পারবো, যেহেতু আমরা টিউমারকে চিনতে পারবো। কিন্তু অ্যানাপ্লেসিয়াতে এমন ভাবে থাকে, আনডিফারেন্সিয়েটেড ভাবে থাকে যে আমরা হোস্ট সেলের সাথে ডিফারেন্সিয়েট করতে পারবো না, যার জন্য আমরা particularly টিউমারকে ট্রিট করতে পারবো না। and the symptoms are only evident after the phenomenon of metastasis, মানে ছড়ে যাওয়ার পরে, যখন টিউমারটা ছড়ে যাবে তখন শুধুমাত্র আমরা হচ্ছে টিউমারকে দেখতে পারবো। তো এটা ছিল অ্যানাপ্লেসিয়া। এইগুলা যেগুলো আমি বলতেছি এগুলা হচ্ছে রবিনস প্যাথোলজির কথা। তো যত খারাপ মানে যত পুয়ারলি ডিফারেন্সিয়েটেড তত খারাপ, এন্ড যখন আনডিফারেন্সিয়েটেড থাকবে তখন এটাকে বলা হয় অ্যানাপ্লাস্টিক কন্ডিশন অর অ্যানাপ্লেসিয়া। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে আসি ডিসপ্লেসিয়া। ডিসপ্লেসিয়া মানে হচ্ছে যে এটা একটা ম্যালিগনেন্সি না, বাট এটা হচ্ছে প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন। আমি ডেফিনেশনটা বলতে চাই, alteration in shape, size and orientation of cell is called dysplasia. তো ডিসপ্লেসিয়া কিছু ফিচার গুলা আছে, সেলের ফিচার গুলা, যেমন হচ্ছে যে থিকনিং অফ বেজেল লেয়ার ডিউ টু proliferation of cells, increased in basophilia due to increase of nuclear genetic materials like nucleic acids, and thirdly হচ্ছে presence of abnormal mitotic figures. তো এগুলা ছিল ডিসপ্লেসিয়া। যদি ডিসপ্লেসিয়াকে টাইমে ডিটেক্ট না করা হয় তখন এটা ম্যালিগনেন্সিতে ডেভেলপ করবে, নাও করতে পারে। কিন্তু হচ্ছে যে বেশি ক্ষেত্রে দেখা গেছে যে নিওপ্লাসিয়া শুরু হওয়ার আগে একটু ডিসপ্লেসিয়া মতো হয়, আর এটাও ডিটেক্ট করা কঠিন। কারণ হচ্ছে যে এটা কোনো সাইন সিমটম নাই, এটা শুধু হিস্টোলজিক্যালি ডিফারেন্সিয়েট করা যায়। তারপর আছে যে ডিসক্রাইব 4 নম্বর কোশ্চেনে, ডিসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যানাপ্লাস্টিক সেল। তো অ্যানাপ্লাস্টিক সেলস এর কিছু ক্যারেক্টারিস্টিক্স গুলা বলি। আগে হচ্ছে যে আমি মাইক্রোস্কোপিক ফিচার থেকে শুরু করি। মাইক্রোস্কোপিক ফিচার, যেহেতু সেলের কথা আসছে তো মাইক্রোস্কোপিক ফিচার দিয়ে বলাই ভালো। তো আগে হচ্ছে যে মাইক্রোস্কোপিক সেলে আমি হচ্ছে শেপ চিন্তা করি। তো নর্মাল সাইজের শেপটা মানে একটা নর্মাল সাইজ, মানে নর্মাল সেলের শেপটা একটা নর্মাল মানে আইদার ওভাল আর রেগুলার হতে পারে। মানে ফর এক্সাম্পল যদি একটা কোনো প্যাটার্ন আছে তো ওই প্যাটার্ন ভাবেই থাকবে সম্পূর্ণ সেল। ফর এক্সাম্পল যদি ইপিথেলিয়ামকে চিন্তা করি তো একটা স্কোয়ামাস ইপিথেলিয়াম আছে, তো সেম শেপ থাকবে সবাই ওই নর্মাল সেলে। কিন্তু হচ্ছে যখন আপনারা ম্যালিগন্যান্ট সেলকে দেখবেন তখন প্লিওমরফিক থাকবে, মানে হচ্ছে যে মাল্টিপল শেপস থাকবে, মানে শেপের কোনো স্পেসিফিক ফিচার নাই, মানে অনেক ধরনের হতে পারে, কোনো ইরেগুলার হতে পারে, একটু সার্কেল হতে পারে, মানে কোনো শেপ থাকবে না। তো নাম্বার 1 হচ্ছে প্লিওমরফিক। নাম্বার 2টা হচ্ছে নিউক্লিয়াস দিকে আসি। তো নিউক্লিয়াস থাকবে লার্জ এন্ড হাইপারক্রোম্যাটিক। লার্জটা কেন থাকতেছে, যেহেতু এখানে আনকন্ট্রোলড মাল্টিপ্লিকেশন হচ্ছে, তো নিউক্লিক অ্যাসিডটাও আনকন্ট্রোল ভাবে প্রডিউস হচ্ছে, যার জন্য নিউক্লিয়াসটা বড় থাকে। এন্ড এরপরে আসি যে নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও। নরমালি নিউক্লিয়াসটা হচ্ছে সাইটোপ্লাজম থেকে 8 গুণ ছোট থাকে, মানে সাইটোপ্লাজমটা নিউক্লিয়াস থেকে 8 গুণ বড় থাকে। কিন্তু হচ্ছে যে যখন নিউপ্লাসিয়াটা মানে যখন অ্যানাপ্লাস্টিক বা ম্যালিগন্যান্ট সেলটা ফর্ম হবে তখন হচ্ছে ইকুয়াল ভলিউম থাকবে 1:1, মানে নিউক্লিয়াস এন্ড সাইটোপ্লাজমের। তারপরের ফিচারটা আসি যে লস অফ পোলারিটি। নর্মাল সেলের পোলারিটি থাকবে, কিন্তু হচ্ছে অ্যানাপ্লাস্টিক সেলের কোনো পোলারিটি কোনো ঠিকানা নেই, মানে যে পোলটা আছে যে যখন সেল ডিভিশন হয় তখন পোল ফর্ম হয়, তো এই কোনো পোল আর ঠিকানা থাকবে না। তো এগুলা ছিল হচ্ছে 4 নম্বর প্রশ্ন। তারপর আসি যে রাইট ডাউন দ্য ফিচার্স অফ অ্যানাপ্লেসিয়া। তো অ্যানাপ্লেসিয়া মানে হচ্ছে ওইটাই, পুয়ারলি ডিফারেন্সিয়েটেড সেলকে বলা হয় অ্যানাপ্লাস্টিক সেল। তো ফিচার গুলা মানে হচ্ছে ওই ম্যালিগন্যান্ট সেলের ফিচারটাই লিখলে হয়ে যাবে। তারপর 6 নম্বরে আসি, রাইট ডাউন দ্য ফিচার্স অফ ডিসপ্লেসিয়া। আমি ফিচার্স অফ ডিসপ্লেসিয়া বলতেছি মেইনলি হচ্ছে 3টা। নাম্বার 1 হচ্ছে থিকনিং অফ বেজেল লেয়ার, নাম্বার 2 হচ্ছে increase in basophilia due to increased production of nucleic acid, and number 3টা হচ্ছে
প্রেজেন্স অফ অ্যাবনর্মাল মাইটোটিক ফিগার্স। তো এটা ছিল ডিসপ্লেসিয়া। সাথে সাথে একটু যদি ফিচার্স ডিফিনিশন বলা আছে, সরি ফিচার বলা আছে, তো একটু ডিফিনিশনও উল্লেখ করে দেওয়া ভালো, যে ডিসপ্লেসিয়া ক্যান বি ডিফাইন অ্যাজ alteration in shape, size and orientation of cell. And dysplasia হচ্ছে একটা pre-malignant, it is a pre-malignant condition. তারপরে আসি মেনশন ডিসপ্লেসিয়া উইথ ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা হচ্ছে যে যদি আমরা ডিসপ্লেসিয়াকে ডিটেক্ট করতে পারি টাইমে, কারেক্ট টাইম মধ্যে, তখন হচ্ছে আমরা নেসেসারি স্টেপস নিয়ে, নেসেসারি চিকিৎসা নিয়ে আমরা ক্যান্সারকে কন্ট্রোল করতে পারবো, দ্যাট ইজ নিওপ্লাজমকে কন্ট্রোল করতে পারবো। তো এটা হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ ডিসপ্লেসিয়া। আমি যদি সাইট হিসাবে বলি, তখন হচ্ছে সার্ভিক্সে একটা কথা বলি, যে সার্ভিক্সে স্কোয়ামো কলোমারার জংশন আছে, মানে ভেজিনা লাইন হচ্ছে যে নন ক্যারাটিনেজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, বাট তার ভিতরের অংশগুলো আছে যেগুলো হচ্ছে সার্ভিক্স থেকে, ওখানে কলোমার এপিথেলিয়াম। তো এই দুইটা জংশন সাইট কি বলা হয়, স্কোয়ামো কলোমার জংশন। তো যখন ম্যালিগনেন্সি হবে তখন হচ্ছে যে একটু হচ্ছে কলোমার সেলের মানে কমনটা হচ্ছে যে স্কোয়ামাস টাইপ। তো এখানে যখন ডিসপ্লেসিয়া মানে যখন মেটাপ্লাস্টিক ফিচার গুলো আসবে, তখন হচ্ছে প্রথম দিকে এর সাথে সাথে একটু ডিসপ্লাস্টিক ফিচারও পাওয়া যাবে, যেহেতু ও সেলের মাল্টিপ্লিকেশনের জন্য একটু বেশি বেশি নিউক্লিয়ার ম্যাটেরিয়াল তার লাগবে, তারপর হচ্ছে যে মাইটোটিক ফিগার্স গুলো লাগবে। তো এখানে হচ্ছে যে অ্যাবনর্মাল মানে চেঞ্জ ইন শেপ, সাইজ এন্ড ওরিয়েন্টেশন অফ সেল হয়। তো এটা হচ্ছে ডিসপ্লেসিয়া। তো আমরা ডিসপ্লেসিয়াকে টাইমে ডিটেক্ট করতে পারলে হচ্ছে আমরা কার্সিনোমাটা প্রিভেন্ট করতে পারবো। তারপর শর্ট নোটস ডিসপ্লেসিয়া গেল। আর তারপর হচ্ছে সরি তারপরে হচ্ছে হাউ ডিসপ্লেসিয়া ডিফার্স ফ্রম অ্যানাপ্লেসিয়া, এই কোশ্চেনটা আছে। তো হাউ ডিসপ্লেসিয়া ডিফার্স ফ্রম অ্যানাপ্লেসিয়া এর অ্যান্সার দিতে গেলে হচ্ছে আগে বলতে হবে যে ডিসপ্লেসিয়া সেলগুলা, তো এটা অবভিয়াস এটা প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন, মানে হচ্ছে এটা ম্যালিগনেন্সি না। তো সেলস গুলা ওয়েল ডিফারেন্সিয়েটেড থাকবে, কিন্তু অ্যানাপ্লেসিয়ায় কোনো ডিফারেন্সিয়েশন থাকবে না। এন্ড এরপরে হচ্ছে ডিসপ্লেসিয়া ইজ রিলেটিভলি ইজিয়ার টু ডিটেক্ট হিস্টোপ্যাথোলজিক্যালি, whereas অ্যানাপ্লেসিয়া cannot be detected, মানে হচ্ছে যেহেতু পোরলি ডিফারেন্সিয়েটেড থাকবে অর আনডিফারেন্সিয়েটেড থাকবে, তো আমরা ডিটেক্ট করতে পারবো না। ইট ক্যান অনলি বি ডিটেক্টেড যদি সাইন্স এন্ড সিমটম গুলা আসে, আর যদি মেটাস্টেসিস হয়ে সাইন এন্ড সিমটম গুলা আসে। তো আমরা প্রথম স্লাইডটা শেষ করছি মুসা ভাই, আমরা এরপরের স্লাইডটা প্রসিড করি। জি ভাই, সবাই ইনশাআল্লাহ বুঝছে। ভাই এখানে একটা কোশ্চেন থাকে অনেক সময় যে ফার্টাইল সয়েল ফর ক্যান্সার বা ম্যালিগনেন্সি। জি ভাই, শুনতে পারলাম না আমি। ফার্টাইল সয়েল ফর ক্যান্সার আর ম্যালিগনেন্সি থাকে যে হুইচ ওয়ান ইজ ফার্টাইল আর ক্যান্সার। আচ্ছা, ফার্টাইল সয়েল ফর ক্যান্সার, ফার্টাইল সয়েল ফর ক্যান্সার এন্ড ম্যালিগনেন্সি, এটার প্রশ্নটা হচ্ছে যে ম্যালিগনেন্সি গুলা তো হচ্ছে, ম্যালিগনেন্ট সেল গুলা তো হচ্ছে লিভিং সেল, আর লিভিং সেলের জন্য হচ্ছে নিউট্রিয়েন্টস লাগবে, ব্লাড সাপ্লাই লাগবে, অক্সিজেন লাগবে, সাথে সাথে এর মেটাবলিক এন্ড প্রোডাক্টকে বের করে দেওয়ার জন্য কিছু ড্রেনেজও লাগবে। তো ফার্টাইল সয়েল মানে হচ্ছে যে এই এরিয়া যেখানে এই কন্ডিশন গুলা ভালো হয়, সেখানে ম্যালিগনেন্সি হয়। ফর এক্সাম্পল, ম্যালিগনেন্সি এর একটা ভালো সাইট হচ্ছে মানে লিভার, যেহেতু লিভারের পোর্টাল ব্লাডের সাপ্লাইও আছে, আর এটার হচ্ছে নিজে নিজে আর্টারি সাপ্লাইও আছে সাথে সাথে। তো এখানে লিভার হয়, লাংস আর লাংস আছে, এভাবে আছে। তবে এটা না যে যদি এই কন্ডিশন গুলা না থাকে তখন নিওপ্লাসিয়া হতে পারে না, এটা কখনো না। নিওপ্লাসিয়া যে কোনো জায়গাতে হইতে পারে, কিন্তু ফার্টাইল প্লেসটা হচ্ছে যে যেখানে এই কন্ডিশন ব্লাড সাপ্লাই, অক্সিজেন, নিউট্রিয়েন্টস সাপ্লাই বেশি ভালো থাকবে, সেখানে একটু বেশি হবে। তো তারপরে কোশ্চেন গুলো আসি আমরা মেটাস্টাসিস। তো মেটাস্টাসিস, হোয়াট ডু ইউ মিন বাই মেটাস্টাসিস? Metastasis can be defined as implantation of tumor cell to distant site away from primary site. তো এটা হচ্ছে মেটাস্টাসিস, মানে হচ্ছে একটা
টিউমার সেল আছে তাকে প্রাইমারি সাইট থেকে দূরে একটা সাইটে যদি ওইটা ইমপ্ল্যান্ট হয় আর যদি ওইটা ফর্ম হয়, ওখানে নিউপ্লাসিয়া গুলা আছে, তখন এটাকে বলা হয় মেটাস্টাসিস। তো নেম দ্য মেইন রুটস অফ মেটাস্টাসিস উইথ এক্সাম্পলস, রাইট ডাউন দ্য pathway of spread of malignant tumors. তো মেটাস্টাসিস মেইনলি হচ্ছে রবিনসে যেভাবে বলা আছে, রবিনসে শুধু তিনটা বলা আছে। নম্বর ওয়ানটা হচ্ছে যে থ্রু লিমফ্যাটিক্স, নম্বর টুটা হচ্ছে বাই ব্লাড, এন্ড নম্বর থ্রিটা হচ্ছে বাই সিলোমিক অর ডিরেক্ট ইনভেশন। তবে এখানে পাঁচটা ভাগ করে বলা ভালো। নম্বর ওয়ানটা হচ্ছে লিমফ্যাটিক, যেটা হচ্ছে সবচেয়ে কমন। নম্বর টুটা হচ্ছে হেমাটোজিনাস, এন্ড নম্বর থ্রিটা হচ্ছে ট্রান্সসিলোমিক, নম্বর ফোরটা হচ্ছে ডিরেক্ট ডিরেক্ট ইনভলভমেন্ট, এন্ড নম্বর ফাইভটা হচ্ছে সার্জিক্যাল ট্রান্সপোর্টেশন। তো আমি এক্সাম্পল গুলা বলতে চাই। নম্বর ওয়ানটা হচ্ছে লিম্ফ্যাটিক। লিম্ফ্যাটিকটা হচ্ছে সবচেয়ে কমন, ফর এক্সাম্পল ব্রেস্ট কার্সিনোমা, গ্যাস্ট্রিক কার্সিনোমা, এগুলা যদি মেটাস্টাসিস হয় তাহলে লিম্ফ্যাটিক রুট ফলো করবে। এখন বলা হয় যে কার্সিনোমা গুলা মেইনলি মেটাস্টাসিসের জন্য লিম্ফ্যাটিক সাইটটা ফলো করে। আগে আমি একটা জিনিস ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি, কার্সিনোমা এন্ড সার্কোমা। কার্সিনোমা হচ্ছে ইপিথেলিয়াল সেলস এর নিওপ্লাজম মানে ম্যালিগন্যান্সি, আর সার্কোমা হচ্ছে কানেকটিভ টিস্যু আর মেসেনকাইমাল টিস্যুর জন্য। তো এটা বোঝা ভালো যে কার্সিনোমা যেমন স্কোয়ামাস সেল আছে, স্কোয়ামাস সেলের বেনাইন টিউমারকে বলা হয় স্কোয়ামাস সেল প্যাপিলোমা, বাট এর ম্যালিগন্যান্ট নিওপ্লাজমকে বলা হয় মানে ম্যালিগন্যান্সিকে বলা হয় স্কোয়ামাস সেল কার্সিনোমা। এইভাবেই কার্সিনোমা বলা হচ্ছে ইপিথেলিয়াল লাইন জন্য, ফর এক্সাম্পল স্কোয়ামাস সেল কার্সিনোমা, ট্রানজিশনাল সেল কার্সিনোমা আর এডিনোকার্সিনোমা। এডিনোকার্সিনোমা মেইনলি হচ্ছে আপনার মানে কলমনার সেলের জন্য আর গ্ল্যান্ডুলার সেলের জন্য। তো কার্সিনোমা হচ্ছে বেসিক্যালি ইপিথেলিয়াল সেলের, কিন্তু সার্কোমা হচ্ছে মেসেনকাইমাল টিস্যুর জন্য। ফর এক্সাম্পল এর কমন এক্সাম্পলটা দেই যে লেটস সে স্কেলেটাল মাসেলের এক্সাম্পল দেই। তো স্কেলেটাল মাসেল একটা কানেকটিভ টিস্যু অর মেসেনকাইমাল টিস্যু, মেসেনকাইমাল ইন অরিজিন। তো এর ম্যালিগন্যান্ট কন্ডিশনকে বলা হয়, যদি টিউমার হয় তো ম্যালিগন্যান্ট টিউমারকে বলা হয় রhabdomyosarcoma, মানে এখানে সার্কোমা শব্দ আসতেছে। তো এটা আপনারা বুঝবেন যে এটা কনসেপ্টের জন্য অনেক ইম্পর্টেন্ট, এন্ড আমি যে অ্যান্সার গুলা বলবো সেটা আপনাদের বোঝার জন্য এটা ইম্পর্টেন্ট যে কার্সিনোমাটা হচ্ছে ইপিথেলিয়াল সেলের জন্য এন্ড সার্কোমাটা হচ্ছে কানেকটিভ টিস্যু আর মেসেনকাইমাল টিস্যুর জন্য। তো এখানে আমি যেহেতু পাথওয়ের কথাটা আসছিলাম, এটা বলা হয় যে কার্সিনোমা গুলা হচ্ছে মোস্টলি লিম্ফ্যাটিক রুটটা ফলো করে, এন্ড সার্কোমা গুলা হেমাটোজিনাস রুটটা ফলো করবে। তবে রবিনসে একটা কথা আছে যে মানে যে the phenomenon that carcinoma will follow lymphatic route and sarcoma will follow hematogenous route is not correct, মানে এটা এভাবে বলা আছে আর কি। ইট মে নট বি ট্রু অল দ্য টাইম, তবে ম্যাক্সিমাম কেসে দেখা যায় যে এটা ফলো করে। এখন হেমাটোজিনাস রুটে আসি। হেমাটোজিনাস রুট ফলো করবে হচ্ছে এই এমন অর্গান যেখানে ব্লাড সাপ্লাই গুলা বেশি আছে, যেখানে ভেনাস ড্রেনেজও হয় এন্ড আর্টারি সাপ্লাইও ভালো করে হয়। ফর এক্সাম্পল লাংস এন্ড লিভার। লিভারে তো ভেনাস ড্রেনেজ হচ্ছে পোর্টাল সাপ্লাই দিয়ে হয়, এন্ড পোর্টাল সাপ্লাই তো ম্যাক্সিমাম ব্লাডকে মানে ম্যাক্সিমাম ভলিউম লোয়ার পার্ট অফ অ্যাবডোমেন থেকে ম্যাক্সিমাম ব্লাড ভলিউমকে লিভার দিকে নিয়ে আসে। তো লিভারে হচ্ছে ম্যাক্সিমাম সাইট মেটাস্টাসিস হইতে পারে। তো তারপরে হচ্ছে লাংসেও তো হচ্ছে একটা পালমোনারি সার্কুলেশন আছে, একটা ব্রোনকিয়াল সার্কুলেশন আছে, তো এই মাধ্যমে হচ্ছে ইমপ্ল্যান্ট হতে পারে। তারপর আসি ট্রান্সসিলোমিক রুট। ট্রান্সসিলোমিক রুটের একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে ক্রুকেনবার্গ টিউমার। ক্রুকেনবার্গ টিউমার ইজ মেটাস্ট্যাটিক টিউমার অফ ওভারি হুজ প্রাইমারি সাইট ইজ গ্যাস্ট্রিক কার্সিনোমা। মানে আগে গ্যাস্ট্রিক কার্সিনোমাতে সাপোজ গ্যাস্ট্রিক কার্সিনোমা হয়েছে, তারপরে ট্রান্সসিলোমিক রুট দিয়ে মানে পেরিটোনিয়াম দিয়ে এটা হচ্ছে ওভারিতে ট্রান্সপোর্ট হয়। তো এটা ছিল ট্রান্সসিলোমিক রুট। তারপরে আসি যে ডিরেক্ট ইনভেশন, মানে এটা হচ্ছে ফর এক্সাম্পল যে কিছু ম্যালিগনেন্সি হয়েছে ইউটেরাসে,
অর ওভারিতে সাপোজ একটা ম্যালিগনেন্ট টিউমার হয়েছে, তো ম্যালিগনেন্ট টিউমার ওভারি সাপোজ জার্ম সেল টিউমার হয়েছে, তো এটা যখন রিমুভ করার সময় যদি সিডলিং হিসাবে পেরিটোনিয়ামে চলে যায়, তো এখানে মেজোথেলিওমা করতে পারে পেরিটোনিয়াম দিকে। তো এগুলা ছিল ডিরেক্ট এক্সটেনশন। আর একটা হচ্ছে সার্জিক্যাল ট্রান্সপোর্টেশন, মানে সার্জারির সময় কোনো ইনস্ট্রুমেন্টেশনের সময় এক সাইড থেকে আরেকটা সাইড যাইতে পারে, যেটা ম্যাগনেসি করতে পারে, তবে এটা রেয়ার। অ্যান্ড এটা রবিনসে উল্লেখ করা নাই, এটা অন্য বইগুলাতে উল্লেখ করা আছে, তবে রিটার্নে এইগুলা বললে ভালো। যত বেশি পয়েন্ট থাকবে, যত সেন্সিবল পয়েন্ট থাকবে, তত ভালো হবে। তো আপনারা এই 5টা রুটকে মেনশন করতে পারবেন। তারপর 3 নম্বর কোশ্চেনে আসছি, হাউ ডাজ ম্যালিগনেন্ট টিউমার স্প্রেড থ্রু হেমাটোজিনাস রুট। এখন আমি প্যাথোজেনিস মানে এই মেকানিজমটা ছোট করে বলতে যাচ্ছি, যে প্রথমে হচ্ছে একটা ম্যালিগনেন্ট সেল, একটা ম্যালিগনেন্সি হইল, সাপোজ ফর এক্সাম্পল লেটস সে একটা কোরিও কার্সিনোমা হয়েছে। তারপর হচ্ছে ব্লাড সাপ্লাইয়ের জন্য হচ্ছে, সাপোজ একটা ম্যালিগনেন্ট সেলটা হচ্ছে দূরে চলে গেল ব্লাড হিসাবে, মানে ব্লাড মাধ্যমে, ব্লাডের ফ্লো এর মাধ্যমে একটা সাইটে ইমপ্ল্যান্ট হয়ে গেল। কারণ হচ্ছে যে মিলিয়ন্স অফ সেলস আছে, তো একটা সেল তো হইতেই পারে নর্মাল। যদি এটা সাকসেসফুলি ইমপ্ল্যান্ট হয়, তারপর হচ্ছে এটা কি করবে, যে এটা হচ্ছে ল্যামিনিন নামের একটা জিনিস তৈরি করবে। ল্যামিনিন মানে হচ্ছে যে এমন একটা জিনিস যেটা হচ্ছে এটার অ্যাটাচমেন্টকে হেল্প করে। তো এটা হচ্ছে যখন অ্যাটাচমেন্টকে হেল্প করবে, তো ব্লাড ভেসেলের সাথে অ্যাটাচ হয়ে থাকবে, মানে ব্লাড ভেসেলের বাইরের দিকে অ্যাটাচ হয়ে থাকবে এই সিঙ্গেল ম্যাগনেট সেলটা ল্যামিনিন প্রডিউস করে। তারপর হচ্ছে এই অ্যাটাচ করবে, সাথে সাথে আরো অন্য অনেক ম্যালিগন্যান্ট সেলগুলাকে এটা অ্যাট্রাক্ট করবে, অ্যাট্রাক্ট করে হচ্ছে একটা মাস ফর্ম করবে, মানে সাপোজ একটা ছোট একটা মাস ফর্ম করবে। তারপর ল্যামিনিনের অ্যাকশন গেল এটা। তারপর ওই টিউমার সেলগুলা এনজাইম সিক্রেটিং ক্যাপাসিটি আছে, এগুলা অনেক ডাইজেস্টিভ এনজাইম অর লাইটিক এনজাইম সিক্রেট করবে। ফর এক্সাম্পল কোলাজিনেজ, ক্যাথেপসিনস, হ্যালুরোনিডেজ এসেট্রা, যে যেগুলা হচ্ছে আপনার ব্লাড ভেসেলের কোলাজেনকে ভাঙবে, তারপর হচ্ছে ব্লাড স্ট্রিমে ইনভেট করে যাবে। তো আমি আগে বলছিলাম যে একটা সেল তো যাইতে পারে এভাবে। তো এখানে আগে একটা সেল আসলো, ব্লাড ভেসেলে অ্যাটাচ করলো, ল্যামিনিন সিক্রেট করলো, আরো অনেক সেলকে অ্যাট্রাক্ট করলো। তারপর এগুলা সব মিলে হচ্ছে ডাইজেস্টিভ এনজাইম, মানে হাইড্রোলাইট, মানে প্রোটিলাইটিক এনজাইম সিক্রেট, ফর এক্সাম্পল কোলাজিনেজ, হাইলুরোনিডেজ, ক্যাথেপসিন এসেট্রা সিক্রেট করে ব্লাড ব্লাড ভেসেলের ওই পোর্শনকে উইক করে দিবে। উইক করে ওখান থেকে ইনভেট করে হচ্ছে ব্লাড ভেসেলে চলে যেতে পারে, ব্লাড ভেসেলে ইনভেট করে যাবে। তারপর হচ্ছে এরপরে হোমিং হবে, হোমিং অফ ম্যালিগন্যান্সি, মানে হচ্ছে যে এই সেল যেটা ব্লাড স্ট্রিমে চলে গেছে, এটা হচ্ছে যে আইদার, তারপরে 2টা ফেট আছে, আইদার ইট মিটস স্টিল লিম্ফোসাইটস এন্ড গেটস কিল্ড, অর ইট মে বি ইমপ্ল্যান্টেড অ্যাট, অর অর ইফ ইট মিটস, অর ইফ ইটস অ্যাডার্স টু প্লেটলেটস দেন ইট সার্ভাইভস। তারপর সার্ভাইভ হয়ে এটা হচ্ছে অ্যাটাচ করবে সাইটে, সাইটে অ্যাটাচ করে হচ্ছে এটা, তারপর অ্যাটাচ হয়ে টিউমারটা অ্যাটাচ হবে, অ্যাটাচ হয়ে তারপর হচ্ছে ওখানে ম্যালিগনেন্সিটা ফর্ম করবে এন্ড ওখানে গ্রো করবে। তো এই প্রসেসটাকে বলা হয় হোমিং অফ ম্যালিগনেন্ট সেল। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে ম্যালিগনেন্ট টিউমার স্প্রেডের মেটাজিনাস রুট, হেমাটোজিনাস রুটের মেকানিজমটা। তারপর আসি আমরা যে
আচ্ছা, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, আমি একটু একটা কাজ ছিল। তারপর আমরা কন্টিনিউ করি। এই স্লাইডটা আমরা করলাম। তারপরে আসি যে মেটাস্ট্যাসিস আমি বলেই দিলাম। তারপর শর্ট মেকানিজম অফ ইনভলভিং ইনভেশন এন্ড মেটাস্ট্যাসিস, আপনারা ওই মেকানিজমটাই বলে দিবেন যে হেমাটোজিনাস রুটের মাধ্যমে যেটা আমি বললাম ওইটাই এখানে বললে হবে, যেটা মেকানিজম অফ ইনভেশন এন্ড মেটাস্ট্যাসিস। তারপর আসি যে টিউমার এন্ড কার্সিনোমা ইনস্টিটিউটে। আচ্ছা, আমরা কন্টিনিউ করি। তারপরে চলে আসি যে মেটাস্ট্যাসিসটা মোটামুটি শেষ। তারপরে আসি টিউমার এন্ড কার্সিনোমা ইনস্টিটিউট। তারপর আমরা মেটাস্ট্যাসিসটা শেষ করলাম। এরপরে আছে টিউমার এন্ড কার্সিনোমা ইনস্টিটিউট। তো হোয়াট ইজ প্রি ক্যান্সারাস লেশন? প্রি ক্যান্সারাস লেশন হচ্ছে এমন একটা লেশন যেটা হচ্ছে আগে ফর্ম হয়, তারপর হচ্ছে ক্যান্সারাস কন্ডিশন গুলা ফর্ম হবে। তো প্রি ক্যান্সারাস লেশনের আমি কিছু এক্সাম্পল গুলা দিতে চাই। মানে প্রি ক্যান্সারাস লেশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য কন্ডিশন which is formed during the time of onset of neoplasm, or which it is certain kind of condition or specific condition which may develop neoplasm later. তো এটাকে বলা হয় প্রি ক্যান্সারাস লেশন। তো প্রি ক্যান্সারাস লেশনের হচ্ছে অনেক এক্সাম্পল গুলো আছে। তার মধ্যে হচ্ছে কমন কমন এক্সাম্পল গুলো আমি বলতে চাই। নম্বর 1 হচ্ছে সোলার কেরাটোসিস, নাম্বার 2 হচ্ছে xeroderma pigmentation, নাম্বার 3টা হচ্ছে ব্যারিটস ওসোফ্যাগাস, নাম্বার 4টা হচ্ছে ক্রনিক অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস, নাম্বার 4টা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস যেটা একটা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, নাম্বার 6টা হচ্ছে মাল্টিপল পলিপোসিস কোলি, মাল্টিপল ফ্যামিলিয়াল পলিপোসিস কোলি। তো এগুলা ছিল প্রি ক্যান্সারাস কন্ডিশন। আগে প্রি ক্যান্সারাস কন্ডিশন ফর্ম হবে, and if it further gets suitable condition, or if it's further stimulated, then it develops malignant condition. তারপরে কোশ্চেন আছে হোয়াট ইজ কার্সিনোমা ইনস্টিটিউট? তো কার্সিনোমা ইনস্টিটিউট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য নিওপ্লাজম which does not cross basement membrane। এটা হচ্ছে কার্সিনোমা ইনসিটু। অ্যান্ড লোকালি ম্যালিগন্যান্ট টিউমারে আসি। লোকালি আগে একটা জিনিস বলতে চাই যে টিউমার স্প্রেড হয় দুইটা মাধ্যমে, একটা হচ্ছে লোকাল ইনভেশন আর একটা হচ্ছে ডিস্টেন্স মেটাস্টাসিস। তো লোকালি ম্যালিগন্যান্ট টিউমার ইজ দ্যাট টাইপ অফ টিউমার which can spread by local invasion but cannot be spread by distance metastasis। তো এটা ছিল হচ্ছে লোকালি ম্যালিগন্যান্ট টিউমারের ডিফিনিশন। এখন আমি এক্সাম্পল গুলা দিতে চাই। কার্সিনোমা ইনসিটুয়ের বেস্ট এক্সাম্পলটা হচ্ছে যে CIN1, CIN2 and CIN3, যেটা হচ্ছে সার্ভিক্সে দেখা যায়। হচ্ছে CIN1 মানে হচ্ছে যে if less than 1/3 of the basal lining or if less than 1/3 of the epithelial lining is gets differentiated to atypical cells, then this condition is called CIN1. CIN2 হচ্ছে more than 1/3 and less than 2/3, and CIN3 টা হচ্ছে more than 2/3। তো এটা ছিল কার্সিনোমা ইনসিটু। তারপর হচ্ছে লোকালি ম্যালিগন্যান্ট টিউমার। লোকালি ম্যালিগন্যান্ট টিউমার এক্সাম্পল গুলা বলতেছি। এর বেস্ট এক্সাম্পলটা হচ্ছে বেসাল সেল কার্সিনোমা, যাকে রোডেন্ট আলসারেও বলা হয়। তো অনেক সময় ভাইভাতে প্রশ্ন করা হয় যে হোয়াট আর দ্য সাইটস অফ মেটাস্টাসিস অফ বেসাল সেল কার্সিনোমা। তো লোকগুলা একটু ভুল করে বলে দেয় যে ইট ক্যান স্প্রেড টু, মানে অন্য সাইটের জায়গা, মানে জায়গার নামগুলো বলে দেয়। কিন্তু এটা মনে রাখবেন যে এটা কখনো মেটাস্টাসিস হয় না, because it is a malignant tumor. It can only show local invasion but it will not show distance metastasis. তো বেস্ট এক্সাম্পল হচ্ছে বেসাল সেল কার্সিনোমা, also called as rodent ulcer। তারপরে এক্সাম্পলটা আপনারা বলতে পারবেন জায়ান্ট সেল টিউমার অফ বোন, গ্লিওমা, তারপর কার্সিনোয়েড টিউমার,
এটসেট্রা। তারপর হচ্ছে ইনুমেরেট কমন ক্যান্সারস ইন মেল এন্ড ফিমেল অফ বাংলাদেশি পপুলেশন। তো আগে মেলের কথা বলি। নাম্বার 1 হচ্ছে লং ক্যান্সার, নাম্বার 2 হচ্ছে প্রোস্টেট ক্যান্সার। তারপরে আপনার জিআইটি রিলেটেড ক্যান্সার গুলো বলে দিতে পারবেন। ফর এক্সাম্পল হচ্ছে যে গ্যাস্ট্রিক কার্সিনোমা, কোলন ক্যান্সার এটসেট্রা। এখন ফিমেল মধ্যে আসি। ফিমেলের সবচেয়ে কমন হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার, তারপর আপনারা উল্লেখ করতে পারবেন যে carcinoma of cervix, CA cervix, carcinoma of uterus, and ফিমেল ক্ষেত্রেও আপনারা কোলন ক্যান্সার বলতে পারবেন। তবে মেল এন্ড ফিমেল দুইটাই ইনক্লুড করে যদি বলা হয় যে সবচেয়ে বেশি কমন ক্যান্সারটা কোন, তা এর এক্সাম্পলটা হচ্ছে লং ক্যান্সার। তো হাউ ডাজ আ সেল বিকাম ম্যালিগনেন্ট? তো এটা বেসিক্যালি হচ্ছে একটা মেকানিজম জিজ্ঞাসা করতেছে যে হাউ ডাজ আ সেল বিকাম ম্যালিগনেন্ট। তো আমি যেহেতু এরকম কোশ্চেন পরেও আছে, তো আমি যদি হাউ হাউ ডাজ সেল বিকাম ম্যালিগনেন্ট চিন্তা করবেন, মানে এটার অ্যান্সার চিন্তা করবেন, তো এখানে মেকানিজমটা লিখতে হবে। আর মেকানিজমটা আমরা একটু পরে ডিসকাস করব। এর পরের স্লাইডটা যে একটা কোশ্চেন আছে যেখানে মেকানিজমের কথা বলা আছে, তো আমি এটার অ্যান্সার ওখানে দিব। অ্যান্ড 5 নাম্বার কোশ্চেনে আসি, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বিটুইন বেনাইন এন্ড ম্যালিগনেন্ট টিউমার। আগে হচ্ছে ম্যাক্রোস্কোপিক ফিচারগুলো লিখি। ম্যাক্রোস্কোপিক ফিচারগুলো হচ্ছে যে ম্যালিগনেন্ট টিউমারের গ্রোথ রেটটা হচ্ছে বেশি, মানে ইট গ্রোজ র্যাপিডলি। বেনাইন টিউমারটা হচ্ছে ইট গ্রোজ স্লোলি, নাম্বার 1। নাম্বার 2টা হচ্ছে যে ম্যালিগনেন্ট টিউমার শোজ লোকাল ইনভেশন এন্ড ডিস্টেন্ট মেটাস্টাসিস। Benign tumor doesn't show any metastasis, um, and it doesn't grow, or it doesn't invade the local tissue, or it doesn't metastasis to distant site. Number 3টা হচ্ছে ক্যাপসুলের কথা বলি, তো most of the benign tumors are capsulated, whereas most of the malignant tumors are uncapsulated. তবে কিছু এক্সেপশন গুলাও আছে। ফর এক্সাম্পল, যদি ক্যাপসুলেটেড ম্যালিগনেন্ট টিউমারের চিন্তা করি, তাহলে আমরা এক্সাম্পল বলবো রেনাল সেল কার্সিনোমা। তারপর যদি নন ক্যাপসুলেটেড বেনাইন টিউমারের কথা বলি, তো আমরা বলবো হচ্ছে হেমানজিওমা, লিওমায়োমা। তো এগুলা হচ্ছে নন ক্যাপসুলেটেড বেনাইন টিউমার। তো এগুলা ক্যাপসুলের কথা আসলাম। তারপর কিছু মাইক্রোস্কোপিক কথা বলি। তো ম্যালিগনেন্ট টিউমার হচ্ছে নিউক্লিয়াসটা হচ্ছে যে হাইপারক্রোম্যাটিক এন্ড লার্জ থাকবে, whereas nucleus of benign tumor cell are normal, মোটামুটি নরমাল থাকবে। এন্ড নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও হচ্ছে ম্যালিগনেন্ট টিউমারে 8:1 থাকবে, বাট ম্যালিগনেন্ট টিউমারে 1:1 থাকবে, বাট ইট ইজ 8:1 ইন কেস অফ 1:8 নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও 1:8 ইন কেস অফ বেনাইন টিউমার। তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশনের কথা বলি। বেনাইন টিউমার্স আর ওয়েল ডিফারেন্সিয়েটেড, ম্যালিগনেন্ট টিউমার্স মে বি well differentiated or moderately differentiated or poorly differentiated or undifferentiated. তো এগুলা ছিল বেনাইন এন্ড ম্যালিগনেন্ট টিউমারের ডিফারেন্সিয়েশন। এরপরে আসি যে 4 চাইল্ডহুড টিউমার্স। তো 4 এখানে যদি চাইল্ডহুড টিউমার্সের কথা বলা হয়, আগে বলবেন অ্যাকিউট লিউকেমিয়া, তারপর বলবেন হচ্ছে রেটিনোব্লাস্টোমা, তারপর নিউরোব্লাস্টোমা, নেফ্রোব্লাস্টোমা, হেপাটোব্লাস্টোমা, নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। এই 6টা বললাম চাইল্ডহুড টিউমারের নামটা। এখানে তো শুধু 4টা লেখা আছে, তো আপনারা প্রথম 4টা বলে দিতে পারবেন, যে এগুলো আমি আবার রিপিট করতেছি: অ্যাকিউট লিউকেমিয়া, রেটিনোব্লাস্টোমা, নেফ্রোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা। তো শেষ। এখানে শর্ট নোট আছে চাইল্ডহুড টিউমার্স। তো আপনারা মানে আমি তো চাইল্ডহুড টিউমারের এক্সাম্পল বলেই দিলাম, যত পারবেন, যত বেশি পারবেন তত বেশি উল্লেখ করে দেওয়া ভালো। তো বলবেন যে these are the tumors which are common in childhood and they are unlikely to occur in adult. এটা লিখবেন, তারপর হচ্ছে এক্সাম্পল গুলা দিয়ে দিবেন। ফর এক্সাম্পল অ্যাকিউট লিউকেমিয়া, রেটিনোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা, নেফ্রোব্লাস্টোমা, হেপাটোব্লাস্টোমা, নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা এটসেট্রা। তারপর প্রিক্যান্সারাস লেশন। প্রিক্যান্সারাস লেশন আর those lesions which can develop cancer or neoplasm after some certain
amount of time. তো আমি প্রিক্যান্সারেশনের এক্সাম্পল গুলাও বলে দিচ্ছি, যে নাম্বার 1 হচ্ছে সোলার কেরাটোসিস, নাম্বার 2 হচ্ছে ব্যারেটস ওসোফ্যাগাস, নাম্বার 3 হচ্ছে ক্রনিক অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস, নাম্বার 4 হচ্ছে যে জেরোডার্মা পিগমেন্টোসাম, নাম্বার 5টা হচ্ছে নাম্বার 5 এরপরেরটা হচ্ছে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, দ্যাট ইজ আলসারেটিভ কোলাইটিস, তারপর ফ্যামিলিয়াল মাল্টিপল পলিপোসিস কোলি এসেট্রা। তারপরে আসি রাইট শর্ট নোটে আসি। এখানে হচ্ছে রাইট শর্ট নোট অন হেমাটোমা এন্ড টিউমার অ্যাঞ্জিওজেনেসিস। হেমাটোমা তো আসলে এটা নিওপ্লাজম সাথে রিলেটেড না। হেমাটোমা হচ্ছে এক টাইপের সোয়েলিং হিসাবেও প্রেজেন্ট হতে পারে, নাও হতে পারে। তবে হেমাটোমা মানে হচ্ছে ইট ইজ a kind of closed bleeding, মানে হচ্ছে হেমাটোমার আরেকটা এক্সাম্পল আছে ইকাইমোসিস অর কনটিউশন। যদি জেনারেলি ইকাইমোসিস আর কনটিউশন একটু ছোটকে ইউজ করে, একটু ছোট ইন্টারনাল ব্লিডিং এর জন্য ইউজ করা হয়, কিন্তু হেমাটোমা হচ্ছে একটু বড়। সো ব্লিডিং হুইচ হ্যাজ অকার্ড ইন্টারনালি অ্যান্ড ফর্মড ক্লট and doesn't communicate with exterior is called hematoma. So this was the example of hematoma. তারপরে আসি টিউমার অ্যাঞ্জিওজেনেসিস। টিউমার অ্যাঞ্জিওজেনেসিস মানে হচ্ছে যে মানে ফর্মেশন অফ ব্লাড ভেসেল ইন টিউমার ইজ কল্ড টিউমার অ্যাঞ্জিওজেনেসিস। তো টিউমার অ্যাঞ্জিওজেনেসিসের জন্য হচ্ছে কিছু গ্রোথ ফ্যাক্টর গুলা লাগবে, এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর গুলা লাগবে, যেগুলা হচ্ছে ব্লাড ভেসেলকে টিউমারে ফর্ম করার জন্য স্টিমুলেট করবে। তো যদি শর্ট নোটে বলা হয় তখন আপনারা ডেফিনেশন বলে দিবেন যে ফর্মেশন অফ ব্লাড ভেসেল ইন টিউমার ইজ কল্ড টিউমার অ্যাঞ্জিওজেনেসিস। ইম্পর্টেন্ট ফ্যাক্টরস লাইক গ্রোথ endothelial derived growth factor are required for formation of blood vessels in tumor. তো এগুলা লিখে দেবেন। and tumor angiogenesis is most commonly seen in sarcoma. Generally হচ্ছে মানে কার্সিনোমাতে হচ্ছে টিউমার অ্যাঞ্জিওজেনেসিস থাকে, কিন্তু অত সিগনিফিকেন্টলি না, যেহেতু এটা একটা ইপিথেলিয়াল সেলের টিউমার। বাট সার্কোমাতে হচ্ছে একটু প্রচুর ব্লাড সাপ্লাই লাগবে, এর কানেকটিভ টিস্যু ফর্মেশন জন্য একটু বেশি ব্লাড ভেসেল ফর্মেশন লাগবে। তো it is prominently or significantly seen in case of sarcoma. তারপর আমরা নেক্সট স্লাইডে যাই। আপনাদের যদি কোনো কোশ্চেন আছে আপনারা হচ্ছে কমেন্ট সেকশনে লিখে দিতে পারবেন। জি ভাই, আমি মুসা ভাই? হ্যাঁ জি ভাই। আচ্ছা আচ্ছা, তো আমরা নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইডে প্রসিড করি। এখানে অনকোজিন এন্ড কার্সিনোজেন এজেন্টের কথা আছে। তো হোয়াট ডু ইউ মিন বাই অনকোজিনস, এটা আছে। আগে আমি কিছু কথা বলতে চাই, এখানে মেকানিজমটাও আসবে। এখানে আমি মেকানিজমটাও ডিসক্রাইব করি যে টিউমারটা, আগে একটা কোয়েশ্চেন ছিল যে হাউ ডাজ আ সেল বিকাম ম্যালিগন্যান্ট। তো এটা হচ্ছে সেম টাইপ অফ কোয়েশ্চেন, যে হচ্ছে মানে আপনারা 5 নম্বর কোয়েশ্চেনটা দেখেন, সরি, রাইট অ্যাবাউট দ্য রোল অফ জিনস ইন টিউমারোজেনেসিস। তো এই জিন সাথেই রিলেট করে হচ্ছে মেকানিজম অফ টিউমারকে এক্সপ্লেন করতে হবে। মানে হাউ ডাজ আ টিউমার বিকাম ম্যালিগন্যান্ট, যদি এইরকম কোশ্চেন আসে তো আপনাদেরকে এই জিনের কথাটা মাস্ট নিয়ে আসতে হবে। এটা হচ্ছে মাস্ট, এটা হচ্ছে কোর অফ এটা হচ্ছে কোর অফ প্যাথোজেনেসিস অফ নিওপ্লাজম। তো ব্রিফলি স্টেট হোয়াট ডু মিন বাই অনকোজিনস, আগে এটা চিন্তা করি। তো এখানে আমরা চিন্তা করি যে অনকোজিনস মানে হচ্ছে যে একটা স্পেশাল টাইপ অফ জিন। মানে আগে প্রোটো অনকোজিনটা চিন্তা করি। প্রোটো অনকোজিনটা হচ্ছে নর্মালি সম্পূর্ণ মানে বডি যত সেল আছে সব সেলে প্রেজেন্ট থাকে প্রোটো অনকোজিন হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিন, যার একটু স্পেশাল রোল আছে সেল ডিভিশন এন্ড মাল্টিপ্লিকেশনের জন্য। প্রোটো অনকোজিন ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোলড মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। বাট যদি প্রোটো অনকোজিন মিউটেশন হয়ে যায়, আমি তো আগের সেশনে বলছিলাম মিউটেশনের ডেফিনেশন, মিউটেশন যে কোনো কারণে হইতে পারে। ফর এক্সাম্পল মিউটেশনের জন্য হচ্ছে একটা কার্সিনোজেন লাগবে। আমি এরপরে কার্সিনোজেনেরও ডেফিনেশন বলবো এন্ড ডিসক্রাইব করব, এক্সাম্পল দিব। তবে হচ্ছে
এখানে আপনারা বুঝে থাকেন যে কার্সিনোজেনের জন্য মিউটেশন হবে, মিউটেশনের জন্য হচ্ছে প্রোটো অনকোজিনটা অনকোজিনে চেঞ্জ হবে, আর যখন অনকোজিনটা প্রেজেন্টেশন করবে তখন নিওপ্লাজম হবে। তো আপনারা বলবেন যে অনকোজিন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ মিউটেটেড ফর্ম অফ প্রোটো অনকোজিন হুইচ ইজ রেসপন্সিবল ফর প্রোগনোসিস অফ নিওপ্লাজম। তারপরে কোশ্চেনটা আছে, হোয়াট ইজ কার্সিনোজেনিক এজেন্ট? কার্সিনোজেনিক এজেন্টস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দোজ এজেন্টস হুইচ আর রেসপন্সিবল টু কজ নিওপ্লাজম। যদি আমি কার্সিনোজেনকে ডিভাইড করি, ভাগ করি, তখন হচ্ছে ফিজিক্যাল এজেন্ট, কেমিক্যাল এজেন্ট, বায়োলজিক্যাল এজেন্ট, এইভাবে ডিসক্রাইব করতে পারবো। ফিজিক্যাল এজেন্ট মধ্যে আসবে এক্স রে or এক্স রেডিয়েশন, এক্স রে যেটাকে বলা হয়, তারপর ইউভি রেজ, গামা রেজ, তারপর হচ্ছে আলফা পার্টিকেলস, বিটা পার্টিকেলস এটসেট্রা। তারপর এটা ছিল ফিজিক্যাল এজেন্ট। তারপরে আসি কেমিক্যাল এজেন্ট। কেমিক্যাল এজেন্ট মধ্যে আমরা ভাগ করতে পারবো ডিরেক্টলি অ্যাক্টিং এন্ড ইনডিরেক্টলি অ্যাক্টিং কেমিক্যাল এজেন্ট। তো ডিরেক্টলি অ্যাক্টিং এন্ড ইনডিরেক্টলি অ্যাক্টিং কেমিক্যাল এজেন্ট মধ্যে হচ্ছে যে ডিরেক্টলি অ্যাক্টিংটা হচ্ছে সরাসরি অ্যাক্ট করতে পারবে বডিতে গিয়ে, অ্যান্ড ইট doesn't need any kind of metabolic activation. সরি, আমি স্লাইডে চলে গেলাম। মানে আমি যেটা কথা বলতেছিলাম যে directly acting chemical carcinogen does not need any kind of chemical activation. For example, এর best example and common exampleটা হচ্ছে যে drugs like chloramphenicol। তো এগুলো হচ্ছে কোনো মেটাবলিক অ্যাক্টিভেশন লাগবে না। তারপর হচ্ছে ইনডাইরেক্টলি অ্যাক্টিং মানে হচ্ছে যে কি মেটাবলিক অ্যাক্টিভেশন গুলো লাগবে, এন্ড এটা হচ্ছে একটু বেশি সিভিয়ার। এর বেস্ট এক্সাম্পলটা হচ্ছে বিটা বিটা মিথাইল প্রোপিওনেট। তো তারপরে কেমিক্যাল এজেন্টটা শেষ করলাম, তারপর হচ্ছে বায়োলজিক্যাল এজেন্টে আসি। বায়োলজিক্যাল এজেন্টটা হচ্ছে যে এটাকে আবার ভাগ করা যায় যে তো বায়োলজিক্যাল এজেন্টকে ভাগ করা যায় ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এন্ড প্যারাসাইট মধ্যে। ভাইরাসকে আগে বলি। ভাইরাস টা হচ্ছে আবার ডিএনএ আরএনএ ভাইরাসে মেনশন করা যায়। ডিএনএ ভাইরাস রেসপন্সিবল ফর মানে carcinogenic DNA viruses are number one is hepatitis B virus, number two is hepatitis C virus। এই দুইটাই হেপাটোসেলুলার কার্সিনোমা করবে। তারপর হচ্ছে এইচআইভি ভাইরাস হচ্ছে কাপুসি সার্কোমা করবে। তারপর হচ্ছে যে এপস্টিন বার ভাইরাস হচ্ছে বর্কিস লিম্ফোমা, নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা করবে। তারপর হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা হচ্ছে কার্সিনোমা অফ সার্ভিক্স করবে। তারপর হচ্ছে কিছু আরএনএ ভাইরাসে আসি। আরএনএ ভাইরাসগুলো হচ্ছে হিউম্যান টি লিম্ফোট্রপিক ভাইরাস, যেটা হচ্ছে টি সেল লিউকেমিয়া অফ অ্যাডাল্ট করবে। তো ভাইরাস মোটামুটি শেষ। এখন ব্যাকটেরিয়ার মধ্যে আসি। ব্যাকটেরিয়া হচ্ছে হেলিকোব্যাক্টার পাইরোরি হুইচ কজেস গ্যাস্ট্রিক কার্সিনোমা, অ্যান্ড এরপরে হচ্ছে প্যারাসাইটে আসি। প্যারাসাইট মধ্যে আমরা চিন্তা করবো যে সিস্টোসোমিয়াসিস কজেস ব্ল্যাডার নিওপ্লাজম। তারপরে হচ্ছে ফাঙ্গাস মধ্যে আসি, অ্যাসপারজিলাস ফ্লেভাস, যেটা অ্যাফ্লাটক্সিন প্রডিউস করবে, এটা হেপাটোসেলুলার কার্সিনোমা করবে। আমরা বায়োলজিক এজেন্টটাও ডিসকাস করে ফেলছি। তারপর 4 নম্বর কোশ্চেনটা আছে, মেনশন দ্য নেম অফ অনকোজেনিক ভাইরাসেস এন্ড ক্যান্সার প্রডিউসড বাই ইচ অফ দেম। তো অনকোজেনিক ভাইরাসের যদি মেনশন করতে গেলে আমি তো মেনশন করেই দিলাম, তারপর আবার যদি স্পেসিফিক্যালি বলতে হয় তো আপনারা কিছু কমন গুলা করবেন। নাম্বার 1 হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হুইচ কজেস কার্সিনোমা অফ সার্ভিক্স। নাম্বার 2টা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস কজেস হেপাটোমা অর হেপাটোসেলুলার কার্সিনোমা, প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমা। নাম্বার 3টা হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস হুইচ কজেস প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমা। নাম্বার 4টা হচ্ছে যে আপনারা এপস্টিন বার ভাইরাসকে মেনশন করতে পারবেন। এপস্টিন বার ভাইরাস ইজ রেসপন্সিবল ফর বার্কিটস লিম্ফোমা এন্ড নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। তো এরপরে আমি 3 নম্বর কোশ্চেনটা ভুলে গেছিলাম ডিসকাস করতে। এটা বলা হয়েছে ব্রিফলি স্টেট দ্য রোল অফ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ইন ডেভেলপমেন্ট অফ ক্যান্সার। তো যদি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কথাগুলো আনি তখন অনেক কথাকে চিন্তা করতে হবে। কম্বিনেশন অফ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস অ্যান্ড জিনস, এটা কম্বিনেশন হিসাবে হয় ক্যান্সারের
প্রোগ্রেশনটা। তো এনভায়রনমেন্ট ফ্যাক্টরে যদি চিন্তা করি, তো নম্বর 1 আসবে এক্সপোজার টু কার্সিনোজেন। যদি একটা লোক স্মোকি এরিয়াতে কাজ করে, তো ওর লাং কার্সিনোমা আর এয়ারওয়ে নিউপ্লাজমের জন্য বেশি চান্স থাকবে। তারপর হচ্ছে যে ডায়েট, ডায়েট মধ্যে আছে যদি রেড মিট অ্যান্ড ফ্যাট, unsaturated fat, এটা হচ্ছে বেশি these types of food have more predisposition for developing of colon carcinoma. আর যদি ফাইবার রিচ ফুড খায় লোক, তাহলে কোলন কার্সিনোমা চান্সটা কমে যাবে। নম্বর 3টা হচ্ছে যে যে লাইফস্টাইল, লাইফস্টাইল মধ্যে আছে যদি অ্যাক্টিভ লাইফস্টাইল হয়, তখন হচ্ছে যে নিউপ্লাজমের মানে ক্যান্সারের চান্সটা কম থাকবে। কিন্তু যদি সেডেন্টারি লাইফস্টাইল হয়, তখন অনেক সাথে মানে অনেক ডিজিজের সাথে ক্যান্সারেরও চান্সটাও বাড়বে। ফর এক্সাম্পল যদি আমরা চিন্তা করি যে ব্রেস্ট কার্সিনোমা, তো ব্রেস্ট কার্সিনোমা দেখা গেছে কি যে রিচ ফ্যামিলি মানে হাই প্রোফাইল ফ্যামিলিগুলোতে কমন। কারণ হচ্ছে যে ওরা একটু হচ্ছে ওরা সেডেন্টারি লাইফস্টাইলটা লিড করে। ওরা যেখানে যায় গাড়ি দিয়ে যায়, ওখানে ওদেরকে মানে একটা লাক্সারিয়াস লাইফস্টাইল, তো ওদের হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কম। তো এই জন্য এটা ছিল হচ্ছে লাইফস্টাইল। এরপরে আছে যে এক্সপোজার টু রেডিয়েশন, ফর এক্সাম্পল এক্স-রে, এক্সপোজার টু কেমিক্যালস আছে, তারপর পলিউশনও আছে। পলিউশনের অনেক ইম্পর্টেন্ট রোল আছে। ফর এক্সাম্পল এয়ারওয়ে রিলেটেড কার্সিনোমা, ফর এক্সাম্পল ব্রঙ্কোজেনিক কার্সিনোমা অর লং কার্সিনোমা। এই দুইটা ক্ষেত্রে হচ্ছে যে যদি এয়ারটা পলিউটেড থাকে, তো চান্সেস অফ চান্সেস অফ কার্সিনোমাটা বেড়ে যাবে। এরপর আপনারা মেনশন করতে পারবেন স্মোকিং, অ্যালকোহলিজম এটসেট্রা। তো তারপর হচ্ছে 5 নম্বর কোশ্চেনে আসি, রোল অফ জিন ইন টিউমারোজেনেসিস। এখানে আমি 4টা জিনের কথা বলতে চাই। নাম্বার 1 হচ্ছে প্রোটো অনকোজিন, যেটা আমি ডিসক্রাইব করে দিলাম। প্রোটো অনকোজিন হচ্ছে, আমি আবার একটু ছোট করে বলে দিই। প্রোটো অনকোজিনটা হচ্ছে নর্মালি সবাই সেলে থাকবে। It is responsible for normal cell division and growth, but if proto-oncogene gets modified, then it forms oncogene. তো নম্বর 1 ছিল প্রোটো অনকোজিন। নম্বর 2টা হচ্ছে টিউমার সাপ্রেসর জিন। এখন একটা কথা বলি যে টিউমার সাপ্রেসর জিন এন্ড প্রোটো অনকোজিন সাইড বাই সাইড থাকে। টিউমার সাপ্রেসর জিনকে কাজ হচ্ছে প্রোটো অনকোজিনকে সাপ্রেস করে রাখা, এন্ড tumor suppressor gene prevents the conversion of proto-oncogene to oncogene. So, and number 3টা হচ্ছে gene regulating apoptosis, মানে হচ্ছে যদি কোনো সেল বাই মিস্টেকলি ক্যান্সার হয়ে যায়, যদি হচ্ছে সাপোজ যে প্রোটো-অনকোজিনটা অনকোজিনে চেঞ্জ হয়ে যায়, তখন হচ্ছে যে এই সেলকে কিল করার জন্য হচ্ছে যে অ্যাপোপ্টোটিক মেকানিজম গুলো আছে। এন্ড নাম্বার 4টা হচ্ছে সেল জিন রেসপন্সিবল ফর রিপেয়ার অফ ডিএনএ ড্যামেজ। তো ডিএনএ ড্যামেজ কিছু না, এখানে মিউটেশনের কথা বলতেছে। ডিএনএ ড্যামেজ মানে হচ্ছে মিউটেশন। তো মিউটেশন হয়ে যদি ডিএনএ ড্যামেজটা হবে, তখন হচ্ছে যে মানে সার্টেন জিনগুলো আছে, তো ও জিনটা হচ্ছে ডিএনএ ড্যামেজকে রিপেয়ার করবে। তো এই 4টা জিনিস ছিল। আমি আবার রিপিট করতে চাচ্ছি। নাম্বার 1 হচ্ছে প্রোটো অনকোজিন, নাম্বার 2 হচ্ছে টিউমার সাপ্রেসর জিন, নাম্বার 3টা হচ্ছে জিন রেগুলেটিং অ্যাপোপ্টোসিস, এন্ড নাম্বার 4টা হচ্ছে জিন রেগুলেটিং রিপেয়ার অফ ড্যামেজড ডিএনএ। তো এই 4টার মধ্যে যদি কোনো সাপোজ হচ্ছে একটা জিন হচ্ছে, সাপোজ টিউমার সাপ্রেশন জিনটা লস হয়ে গেল, মানে সাপোজ আপনারা ধরেন যে একটা সেল মধ্যে নিউক্লিয়াস মধ্যে হচ্ছে টিউমার সাপ্রেসার জিন এন্ড প্রোটো অনকোজিন কাছাকাছি থাকবে, এন্ড প্রোটো অনকোজিনটা সবসময় হচ্ছে টিউমার সাপ্রেসার জিনের নিচের ইনফ্লুয়েন্সে থাকবে। কিন্তু যদি টিউমার সাপ্রেসার জিনটা কোনোভাবে লস হয়ে যায়, আইদার বাই ডিলিশন অর ট্রান্সলোকেশন, অর অর যদি কোনো কারণে মাল্টিপ্লিকেশন অফ প্রোটো অনকোজিন হয়ে যায়, সো দ্যাট ইট overcomes the function, it overcomes the domination of টিউমার সাপ্রেসার জিন, দেন টিউমার হবে। এরপরের আবার এই দুইটা ছাড়া আবার থার্ড ডিফেন্স মেকানিজমটা আছে, যে এ যদি মিউটেশন হয়ে গেল, তখন অ্যাপোপ্টোসিস মধ্যে টিউমার সেলটা কিল হয়ে যাবে। আর যদি এটাও না হয়, তখন আরেকটা প্রসেস আছে যে
যদি কিলো না হতে পারে, তারপর হচ্ছে যে এখানে যে মিউটেশন হয়েছিল ওইটাকেও রিপেয়ার করবে। যদি চারটাই ফেল করবে তখন হচ্ছে যে প্যাথোজেনেসিস অফ টিউমার হবে, মানে টিউমারটা ইনিশিয়েট হবে, মানে নিউপ্লাজমটা ইনিশিয়েট হবে। তো এটা ছিল যে রোল অফ জিনস ইন টিউমারজেনেসিস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মেকানিজম অফ টিউমারজেনেসিস। অর তখন একটা কোয়েশ্চেন ছিল যে হাউ ডাজ সেল বিকাম ম্যালিগনেন্ট, এটা ওর অ্যান্সারও। আপনারা এই চারটা জিনকে উল্লেখ করে কথা বলবেন: প্রোটো অনকোজিন, টিউমার সাপ্রেসার জিন, নাম্বার 3 হচ্ছে জিন রেগুলেটিং অ্যাপোপ্টোসিস, এন্ড নাম্বার 4 হচ্ছে জিন রেগুলেটিং ডিএনএ রিপেয়ার। তারপর রাইট শর্ট নোট অনকোজেনিক ভাইরাস, এটা তো ডিসকাস করে ফেলছি। তারপরে স্লাইডটা আসি প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। তো প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমে কে আমি ডিসক্রাইব করতে চাচ্ছি, আগে ডিফিনিশন বলি। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম ক্যান বি ডিফাইন্ড অ্যাজ syndrome complex, or sorry, symptom complex, which is present in about 10% of the cancer bearing patient and cannot be explained readily. এটা ছিল প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমের ডিফিনিশন। এখন আমি এক্সাম্পল বলতে চাই। তো এক্সাম্পল হিসাবে বলি যে নাম্বার 1 প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম একটু কমন যেটা হচ্ছে ওইটা হচ্ছে কুসিং সিনড্রোম, and it occurs due to elaboration of adrenocorticotropic hormone from port cell carcinoma of lungs. এটা ছিল প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমের এক্সাম্পল। আর একটা এক্সাম্পল বলি যে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা ক্ষেত্রে কি হয় যে এক্সেস ইলাবোরেশন অফ এডিএইচ অ্যান্টিডায়োটিক হরমোন হয়, যার জন্য হচ্ছে এক্সেস রিটেনশন অফ ওয়াটার হয় এন্ড কজেস হাইপোনাইট্রিমিয়া। তো হাইপোনাইট্রিমিয়া হচ্ছে টাইপ অফ প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। কজ হচ্ছে যে ইলাবোরেশন অফ এডিএইচ ফ্রম ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। তো শেষ, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমটা শেষ। এর মেইন কজটা হচ্ছে যে elaboration of hormone either from primary site of tumor or from metastatic site. তো শেষ। এরপরে আসি যে টিউমার ডায়াগনোসিস এন্ড স্টেজিং। এখন যদি টিউমার তো এখন আসি টিউমার স্টেজিং মধ্যে। আগে হচ্ছে স্টেজিং গ্রেডিংটা একটু এক্সপ্লেন করি। স্টেজিং মানে হচ্ছে স্টেজিংটা হচ্ছে যে ইট ইজ দ্য ফেনোমেনন অর it is the step by which extent of spread of tumor can be assessed. টিউমারের স্টেজিংটা করার জন্য হচ্ছে তিনটা একটা স্টেজিংটা কমনলি ইউজ হয়। সবচেয়ে কমন স্টেজিংটা হয় টিএনএম স্টেজিং। টি মানে হচ্ছে টি স্ট্যান্ডস ফর সাইজ অফ প্রাইমারি টিউমার, এন মানে হচ্ছে নোডাল মেটাস্টাসিস, এন্ড এম মানে হচ্ছে হেমাটোজিনাস মেটাস্টাসিস। তো এটা ছিল হচ্ছে স্টেজিং অফ টিউমার। তারপর হচ্ছে গ্রেডিং এ আসি। তো হোয়াট ইউ মিন বাই গ্রেডিং? যদি গ্রেডিং এর ডিফিনিশন বলতে হয় দেন আমরা বলতে পারবো যে গ্রেডিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এক্সটেন্ট অফ ডিফারেন্সিয়েশন অফ টিউমার ফ্রম নর্মাল সেল। যদি হচ্ছে গ্রেডিং এর জন্য আমরা চারটা কথা বলতে পারি যে হচ্ছে নাম্বার 1 হচ্ছে well differentiated, number 2 হচ্ছে moderately differentiated, number 3 হচ্ছে poorly differentiated, and number 4 হচ্ছে undifferentiated। যত এটাকে গ্রেড 1 2 3 and 4 হিসাবে বলা যায়। তো যত বেশি গ্রেড থাকবে, দ্যাট ইজ গ্রেড 4, দ্যাট ইজ আনডিফারেন্সিয়েটেড অর অ্যানাপ্লাস্টিক, তত খারাপ। এন্ড যত হচ্ছে কম কম যত হাইয়ার গ্রেড মানে গ্রেড 1 গ্রেড 2 মানে গ্রেড 1 এটা হচ্ছে ওয়েল ডিফারেন্সিয়েটেড। এটা হচ্ছে যে যেহেতু এটা ওয়েল ডিফারেন্সিয়েটেড, এটা ভালো করে আইডেন্টিফাই করা যায়, ইট ক্যান বি ট্রিটেড অন টাইম হিস্টোপ্যাথোলজিক্যালি। তো তো এটা আমি আবার একবার ডেফিনিশন বলতে চাই। তো লেভেল অফ ডিফারেন্সিয়েশন অফ টিউমার ইজ কল্ড গ্রেডিং অফ টিউমার, এন্ড level of assessment of spread of tumor is called staging of tumor. Staging এর TNM staging এর কথা লিখবেন। টি মানে হচ্ছে সাইজ অফ প্রাইমারি টিউমার, এন মানে হচ্ছে নোডাল মেটাস্টাসিস, এন্ড এম মানে হচ্ছে স্ট্যান্ডস ফর ডিস্ট্যান্ট হেমাটোজেনাস মেটাস্টাসিস। তো যদি নোডাল ইনভলভমেন্ট হয়, যদি ইপসিল্যাটারাল নোডাল ইনভলভমেন্ট, যদি ইপসিল্যাটারাল সিঙ্গেল নোডাল ইনভলভমেন্ট হয় তখন হচ্ছে আমরা N1 বলবো। যখন মোর দেন 2 বাট অন সেম সাইড হয় তখন আমরা N2 বলবো। যখন কন্ট্রাল্যাটারালি হয় তখন আমরা N3 বলবো। আর যখন ডিস্ট্যান্ট সাইটের লিম্ফ নোডে মেটাস্টাসিসটা হয় তখন আমরা N4 বলবো। এখন এম এর জন্য হচ্ছে M0 মানে হচ্ছে নো হেমাটোজিনাস মেটাস্টাসিস, M1 মানে হচ্ছে দেয়ার ইজ প্রেজেন্স অফ হেমাটোজিনাস মেটাস্টাসিস। তো যদি কোনো টিউমারের এম এর উল্লেখ করা আছে তো
এটা হচ্ছে খারাপ গ্রেডের টিউমার। তো তো যদি M1 আসে তার মানে হচ্ছে যে মেটাস্টেসিসটা হয়ে গেছে। তো আরেকটা কথা বলতে চাই যে স্টেজিং করা হয় ক্লিনিশিয়ান দিয়ে এন্ড গ্রেডিং করা হয় হিস্টোপ্যাথোলজিস্ট দিয়ে। তারপর হচ্ছে ল্যাব ডায়াগনোসিস অফ টিউমার। ল্যাব ল্যাব ডায়াগনোসিস অফ টিউমারের জন্য আমরা আবার গ্রেডিং এন্ড স্টেজিং এর কথা নিয়ে আসবো। সাথে সাথে হচ্ছে গ্রেডিং এন্ড স্টেজিংটা হবেই, এর সাথে হচ্ছে আরো অনেক প্রসিডিউর গুলো আছে। ফর এক্সাম্পল, আমি যদি আমাকে যদি ক্লাসিফাই করতে হয় তখন আমরা ক্লাসিফাই করব সাপোর্টিভ ইনভেস্টিগেশন এন্ড ইনভেস্টিগেশন ফর টিউমার প্রপার। সাপোর্টিভ ইনভেস্টিগেশন মধ্যে হচ্ছে ইএসআর সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্ড হেমোগ্লোবিন পার্সেন্টেজ। হেমোগ্লোবিন পার্সেন্টেজটা হচ্ছে কমবে যে কোনো ক্যান্সার ক্ষেত্রে, অ্যান্ড ইএসআরটা হচ্ছে যে কোনো ক্যান্সার ক্ষেত্রে বাড়বে। তারপর আসি যে আমরা আরো অনেক আছে, ফর এক্সাম্পল এফএনএসি, দ্যাট ইজ ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি, টিউমার মার্কার্স এটসেট্রা। তো এরপরে কোশ্চেনটা আছে যে রাইট ডাউন দ্য বেসিস অফ টিউমার স্টেজিং এন্ড গ্রেডিং। এটা আমি বলে দিলাম। স্টেজিং হচ্ছে যে আপনার এক্সটেন্ট অফ স্প্রেডটা অ্যাসেস করার জন্য, আর গ্রেডিংটা হচ্ছে যে এক্সটেন্ট অফ ডিফারেন্সিয়েশনটা অ্যাসেস করার জন্য। তারপর হচ্ছে টিউমার মার্কার। টিউমার মার্কারে আসি। টিউমার মার্কার হচ্ছে একটা ইম্পর্টেন্ট মার্কার, মানে টিউমার মার্কার হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্যারামিটার বাই হুইচ ইউ ক্যান ডায়াগনোজ ক্যান্সার। টিউমার মার্কারে যদি চিন্তা করি তখন হচ্ছে যে এটাকে তিনভাবে ক্লাসিফাই করা যায়। নাম্বার 1 হচ্ছে টিউমার অ্যান্টিজেন, নাম্বার 2 হচ্ছে আইসো এনজাইম, এন্ড নাম্বার 3টা হচ্ছে হরমোন। টিউমার অ্যান্টিজেনকে আবার ক্লাসিফাই করা যায় টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন এন্ড টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন। যদি টিউমার স্পেসিফিক অ্যান্টিজেনের এক্সাম্পল বলতে হয় তখন মেইনলি তিনটা বলবো আমরা, যেটা হচ্ছে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, যেটা হচ্ছে প্রোস্টেটিক কার্সিনোমা ক্ষেত্রে আসে। তারপর CA-125 যেটা ওভারিয়ান কার্সিনোমা ক্ষেত্রে আসে, এন্ড CA-15 যেটা ব্রেস্ট কার্সিনোমা ক্ষেত্রে আসে। আর যদি আমরা টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন বলবো তখন হচ্ছে যে আগে আসবে CEA, কার্সিনো এমব্রিওনিক অ্যান্টিজেন, যেটা হচ্ছে যে কোলন, লিভার, স্টোমাক এন্ড প্যানক্রিয়াটিক ক্যান্সারের জন্য আসবে। এন্ড নাম্বার 2টা হচ্ছে আলফা ফিটোপ্রোটিন, যেটা হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা এন্ড ইয়ক স্যাক টিউমারের জন্য আসবে। তারপর হচ্ছে আইসো এনজাইমের কথা বলি। আইসো এনজাইমের এক্সাম্পল হচ্ছে প্রোস্টেটিক অ্যাসিড ফসফেটেজ, যেটা হচ্ছে প্রোস্টেটিক ক্যান্সার কার্সিনোমা ক্ষেত্রে বাড়বে। নাম্বার 3টা হচ্ছে হরমোন। হরমোনের মধ্যে HCG আপনারা উল্লেখ করবেন, যেটা হচ্ছে ট্রোফোব্লাস্টিক টিউমার কোরিও কার্সিনোমাতে বাড়বে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ক্যান এখানে একটা কথা বলি যে HCG হচ্ছে প্রেগনেন্সি এর একটা হরমোন, যেটা ব্লাডে এন্ড প্রেগনেন্ট ওমেনের ব্লাডে এন্ড ইউরিনে পাওয়া যায়। তবে ইন হোয়াট কন্ডিশন HCG ক্যান বি সিন ইন কেস অফ মেল? যদি এইভাবে কোয়েশ্চেন আসে তো আপনারা বলবেন যে HCG ক্যান বি সিন ইন কেস অফ মেল ডিউরিং ইফ দ্য মেল ইজ সাফারিং ফ্রম কোরিওকার্সিনোমা। এরপরে আমরা আসি যে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। টিউমার মার্কার আমরা শেষ করলাম, তারপর ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, FNAC। FNAC মানে হচ্ছে যে ইট ইজ আ কাইন্ড অফ ডায়াগনস্টিক প্রসিডিউর ফর ডায়াগনোসিস অফ কার্সিনোমা which involves introduction of needle into the tumor site and aspiration of fluid along with cells, which is uh, which is analyzed microscopically to diagnose and know the type of carcinoma. তো এটা হচ্ছে FNAC এক্সাম্পল। FNAC এক্সাম্পলটা হচ্ছে যে আপনারা যদি FNAC কে ভালো করে ডিসক্রাইব করবেন তখন আপনারা আগে ফুল ফর্ম বলবেন, তারপর বলবেন যে ইট ইজ ওয়ান অফ দ্য ইনভেসিভ invasive investigation procedure for cancer, and FNAC is mainly known to study the kind of cell or to confirm the diagnosis of cancer. এখন কোথায় কোথায় থেকে FNAC করা হয়? তো এনি মাস মানে এনি টিউমার, যে কোনো টিউমারের ক্ষেত্রে FNAC অ্যাপ্লাই করতে পারি আমরা। এনি লিম্ফ্যাডিনোপ্যাথি মানে যদি লিম্ফ নোডটা ইনলার্জ হয়ে আছে সেটা ক্ষেত্রে আমরা হচ্ছে FNAC করতে পারি। তারপর হচ্ছে যে এনি সোয়েলিং লাইক এনি গ্ল্যান্ডুলার সোয়েলিং লাইক থাইরয়েড সোয়েলিং, এনি স্পেস অকুপাইং লেশন, এগুলা ক্ষেত্রে আমরা FNAC করতে পারি। তারপরে আসি যে আমরা কোয়েশ্চেন একটা ক্লিনিক্যাল কোয়েশ্চেন আছে। of 55 years of old chain
old smoker has multiple centrally located mass on chest X-ray. He has also increasing left shoulder pain. On examination, has hard enlarged left cervical lymph node, uh, which was found. What is your likely diagnosis? How will you investigate? তো যেহেতু এখানে লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডটা ইনভলভ হয়েছে, তো এই কন্ডিশনকে বলা হয় আমরা আমরা যে ভার্কাউস গ্ল্যান্ড, আর এটা কমনলি হচ্ছে গ্যাস্ট্রিক ক্যান্সারের ক্ষেত্রে। অ্যান্ড যেহেতু এখানে হচ্ছে শোল্ডার পেনের কথাও বলা আছে অ্যান্ড চেস্ট এক্সরে কথা মাসে কথাও বলা আছে, তো এখানে হচ্ছে যে চান্স থাকতে পারে যে গ্যাস্ট্রিক কার্সিনোমা অ্যান্ড ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, ইজ লং কার্সিনোমা টা সাথে সাথে থাকতে পারে। যেহেতু সেন্ট্রালি লোকেটেড মাস আছে, তখন আমরা বলবো ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, মানে আগে কোনো একটা সাইটে হয়েছে, ফর এক্সাম্পল গ্যাস্ট্রিক কার্সিনোমা হয়েছে, তারপর হচ্ছে এটা মেটাস্ট্যাসিস হয়ে লাঙে আসছে, অ্যান্ড যখনই হচ্ছে ডায়াফ্রামের নিচে কোনো স্ট্রাকচারকে ম্যালিগন্যান্সি হবে, তখন হচ্ছে লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডটা ফুলবে, কারণ হচ্ছে যে লিম্ফ্যাটিক মেটাস্ট্যাসিস হয়ে তার মাধ্যমে থোরাসিক ডাক্টে হচ্ছে আসে, যার জন্য হচ্ছে লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডটা ইনলার্জ হয়। তো ডায়াগনোসিস মতে বললাম যে গ্যাস্ট্রিক কার্সিনোমা which has metastasized to lung. How will you further investigate? ইনভেস্টিগেশনের জন্য আমি বলতেছি, আপনারা লিখেন আগে বেসিক ইনভেস্টিগেশনের মধ্যে কমপ্লিট ব্লাড কাউন্ট, যেখানে টোটাল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট, ইএসআর এন্ড হেমোগ্লোবিন পার্সেন্টেজ আসবে। তারপর হচ্ছে এর সাথে সাথে যে তারপর হচ্ছে চেস্ট এক্সরে, যেটা অলরেডি করাই আছে, তারপরও উল্লেখ করে দেওয়া ভালো। তারপর হচ্ছে যে এক্সরে অ্যাবডোমেন, এর চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন অ্যাট ডিফারেন্ট লেভেলস। মানে হচ্ছে যেহেতু মানে এখানে ডাউট আছে যে অ্যাবডোমিনাল কোনো রিজন থেকে, মানে ডায়াফ্রামের কোনো নিচের স্ট্রাকচার থেকে আসছে, তো মানে ডিফারেন্ট লেভেলসে করলে আমরা ভালো করে ডিটেক্ট করতে পারবো সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন। তারপর হচ্ছে যে সিটি স্ক্যান অফ চেস্টও করতে পারি, যেহেতু আরো স্পেসিফিক ভাবে আমরা লোকেশনটা ডিটেক্ট করতে পারবো। তারপর আমরা আল্ট্রাসোনোগ্রাম অফ অ্যাবডোমেনও করতে পারি। সাথে সাথে আমরা টিউমার মার্কার, ফর এক্সাম্পল কার্সিনো এমব্রিয়নিক অ্যান্টিজেনের অ্যাসেসমেন্টও করতে পারি, যেহেতু দ্য কার্সিনোমা ক্যান বি ফ্রম কোলন, মানে কোলন থেকেও হইতে পারে, অর লিভার থেকে হইতে পারে, অর প্যানক্রিয়াস থেকে হইতে পারে। তো we can also do assessment of carcinoma embryonic antigen। এর সাথে সাথে হচ্ছে যে আল্ট্রাসোনোগ্রাম অফ অ্যাবডোমেন করলে আরো ভালো করে লোকালাইজ করতে পারবো। তো এই ইনভেস্টিগেশন গুলো বলবেন, আমি আবার রিপিট করে দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, যেখানে টিসি, ডিসি, ইএসআর এর হেমোগ্লোবিন পার্সেন্টেজ আছে। তারপর হচ্ছে যে চেস্ট এক্সরে, তারপর হচ্ছে সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন, তারপর সিটি স্ক্যান অফ চেস্ট, তারপর হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম অফ অ্যাবডোমেন, তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট অফ সাম সার্টেন tumor antigens like carcinoma embryonic antigen etc. তারপর হচ্ছে শেষের কোশ্চেনে আসি, narrate the difference between grading and staging of tumor. Grading of tumor is, আমি যদি ডিফারেন্স বলি, তাহলে গ্রেডিং ক্যান বি ডিফাইন as assessment of spread of tumor, whereas staging can be defined as assessment of degree of differentiation of tumor. Number 1 definition যেটা বললাম, ডিফারেন্স গেল। নাম্বার 2টা হচ্ছে grading is done by physician, whereas staging is done by grading is done by pathologist, whereas staging is done by physician. এটাও গেল। অ্যান্ড নাম্বার 3টা হচ্ছে গ্রেডিং হচ্ছে যে for grading we specifically need tissue from site of neoplasm, which may be mostly commonly biopsy and histopathology, whereas for staging we don't need to locate the exact site, মানে টি যেটা টি আছে টিএনএম স্টেজিং মধ্যে টিটার জন্য হচ্ছে সাইজগুলা লাগবে, কিন্তু এর সাথে সাথে আমরা লিম্ফ্যাটিক মানে প্রাইমারি সাইটটা সাথে সাথে আমরা হচ্ছে we also see some other sites like lymph nodes and distance metastasis in case of স্টেজিং অফ টিউমার। তো এইগুলা ছিল ডিফারেন্স। তো আজকে মোটামুটি শেষ। তো আজকে আমরা শেষ দিকে আসছি, আমরা মোটামুটি সব প্রশ্নটা ডিসকাস করে ফেললাম। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন আছে আপনারা কমেন্ট সেকশনে টাইপ করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মুসা ভাই। যদি টিউমার মার্কার নিয়ে কিছু বলতেন স্যার। আচ্ছা,
টিউমার মার্কার নিয়ে আমি আবার রিপিট করতেছি। টিউমার মার্কারকে হচ্ছে স্পেসিফিক্যালি ৩ ক্যাটেগরিতে ক্লাসিফাই করা যায়। নাম্বার 1 হচ্ছে টিউমার অ্যান্টিজেন, নাম্বার 2 হচ্ছে আইসোএনজাইম, এবং নাম্বার 3 টা হচ্ছে হরমোন। তো যদি টিউমার অ্যান্টিজেনকে আমরা ডিসক্রাইব করি, তখন হচ্ছে যে আবার একে ২ ভাবে ভাগ করা যাবে। এটা হচ্ছে টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন এন্ড টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন। টিউমার স্পেসিফিক অ্যান্টিজেনের এক্সাম্পল হচ্ছে প্রোস্টেটিক prostate specific antigen which is specific for prostate, CA153 which is specific for breast carcinoma, and CA125 which is specific for ovarian carcinoma. এটা ছিল টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন। তারপর টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন যেটা হচ্ছে ওটা হচ্ছে কার্সিনো এমব্রিয়নিক অ্যান্টিজেন which may be present in case of carcinoma of colon or liver or spleen or pancreas. কার্সিনো সিইএ কার্সিনো এমব্রিয়নিক অ্যান্টিজেন। তো এটা গেল আমি যেটা বলছিলাম টিউমার অ্যান্টিজেন, যেটা টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন এন্ড টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন। তো দুইটা টিউমার অ্যান্টিজেনটা শেষ। তারপরে আসি আইসোএনজাইম। আইসোএনজাইম মধ্যে আমরা এখানে কথা আসবো প্রোস্টেটিক অ্যাসিড ফসফেটেজ। এটা এই থেকে বেশি স্পেসিফিকটা হচ্ছে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, কিন্তু প্রোস্টেটিক অ্যাসিড ফসফেটেজের কথা আছে। যখন ক্যাপসুলটা ইনভেড হয় তখন হচ্ছে প্রোস্টেটিক অ্যাসিড ফসফেটেজ ক্যান বি ডিটেক্টেড ইন ব্লাড। অ্যান্ড নাম্বার 3 টা হচ্ছে হরমোন মধ্যে আমরা হিউম্যান কোরিনিক গোনাডোট্রোপিন বলবো which is present in case of choriocarcinoma or any kind of trophoblastic tumor. তো আমি আবার একটু রিপিট করতে চাই, তিন ভাবে ক্লাসিফাই করবে। নাম্বার 1 হচ্ছে টিউমার অ্যান্টিজেন, নাম্বার 2 হচ্ছে আইসোএনজাইম, আর নাম্বার 3 হচ্ছে হরমোন। টিউমার অ্যান্টিজেন মধ্যেও দুইটা ভাগ আছে, টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন, টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন। টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন মধ্যে এক্সাম্পল দিবেন পিএসএ প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেনের, এন্ড টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন মধ্যে এক্সাম্পল দিবেন সিএ কার্সিনো ইমব্রিয়নিক অ্যান্টিজেনের। এরপরে আলফা ফেটোপ্রোটিনেরও এক্সাম্পল দিতে পারেন, তবে সিএ দিলে ভালো। তারপর হচ্ছে আইসোএনজাইম মধ্যে আছে যে প্রোস্টেটিক অ্যাসিড ফসফেটেজ, এন্ড হরমোন মধ্যে হচ্ছে এসসিজি। প্রোস্টেটিক অ্যাসিড ফসফেটেজ মানে হচ্ছে ম্যালিগন্যান্ট ক্যান্সার অফ প্রোস্টেটের জন্য হয়, এন্ড তারপর হচ্ছে হরমোন এসসিজি এর যেটা হয় ওটা হচ্ছে কোরিওকার্সিনোমা জন্য হয়, আর কোরিওকার্সিনোমা আর ট্রোফোব্লাস্টিক টিউমারের জন্য হয়। তো শেষ, এটা ছিল টিউমার মার্কার। আশা করি যে নোট করতে পারছেন যারা জিজ্ঞেস করছেন। থ্যাংক ইউ ভাই, এত সুন্দর করে আমাদের বোঝানোর প্যাথোলজি আজকে ইনশাআল্লাহ শেষ। এন্ড এটা প্যাথোলজি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে আমাদের স্যার ম্যামরা বলতো যে কেউ যদি সিস্টেমে আটকে যায় তখন দেখা যায় জেনারেল প্যাথোলজি থেকে ভাইভাতে কিংবা জেনারেল প্যাথোলজিতে কোশ্চেন করে তাকে পাস করে দেওয়া হয়। আর জেনারেল প্যাথোলজি কেউ না বুঝে তাহলে আসলে তার প্যাথোলজি পাস করা ইম্পসিবল। থ্যাংক ইউ ভাইয়া, এত সুন্দর করে আমাদের সময় দিয়েছেন, এত সুন্দর করে আমাদের বুঝাইছেন। এন্ড আই থিঙ্ক যারা দেখছে তারা অনেক বেনিফিটেড হবে। আমাদের সামনে প্রফের জন্য তাদের প্রস্তুতি অনেক আগায় যাবে। সামনে ইনশাআল্লাহ আবার দেখা হবে প্যাথোলজির অন্য। জি ভাই, যারা দেখছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। কেউ যদি মিস করে থাকেন তাহলে এটা আপনার চ্যানেলে আপলোড হবে, আপনার সেখান থেকে দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ এভরিওয়ান, দোজ হু ওয়াচড।